সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের পড়াবো বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি পরিবর্তনের দ্বিতীয় অংশ। কারণ এটা অত্যন্ত সূক্ষ্ম বুঝবার বিষয়, তাই এখানে আমরা অনেক বেশি একবারে পড়তে চাচ্ছি না, আমরা অল্প অল্প করে পড়াবো। আজকে দেখো যে অংশ কয়টি পড়াবো সেটা আমি বোর্ডে লিখে রেখেছি। দেখো, আজকে আমরা পড়বো বিষমী ভবন, দ্বিত্ব ব্যঞ্জন, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন চ্যুতি, অন্তর্হুতি আর অভিশ্রুতি। এগুলি আমি প্রত্যেকটা দেখো পাশে যে নম্বরগুলি দিয়েছি সেগুলি তোমাদের বইয়ে ঠিক এই নম্বরগুলিতেই আছে। কাজেই বই সামনে রেখে এটা খেয়াল করবা, তাহলে তোমরা বেশি ভালো মতো বুঝতে পারবে। তো প্রথমে আমরা যাচ্ছি বিষমী ভবন। দেখো, বিষমী ভবন কথাটার মানেই হচ্ছে সমান না। বি মানে না, না বোধক, তাহলে সমান না, এই জন্য হয়ে যাবে বিষমী ভবন। অর্থাৎ বিষমী ভবন হচ্ছে দুটো একরকম ব্যঞ্জনের ভিতর থেকে যখন বলতে গিয়ে সেখানে একটা বদলে যাবে। অর্থাৎ দুইটা একরকম থাকবে, কিন্তু বলার সময় দেখা যাবে কোথাও কোথাও কেউ কেউ বলতে সময় একরকমটা বলতে পারে না, দুই রকম হয়ে যায়। যেমন চমৎকার দুটো উদাহরণ তোমাদের বইয়ে রয়েছে। একটি হচ্ছে কি লাল, এটাকে বলছে নাল, আর একটি হচ্ছে শরীর, এটাকে বলা হয় যখন শরীর। ঠিক এই জিনিস তোমাদের পরিচিত। দেখো, লাল থেকে কি লাল যখন হয়ে যাবে নাল, আর শরীর যখন কি হয়ে যাবে, এরকম অনেকে দেখা যায় পরীক্ষার খাতা তো তোমাদের আমরা দেখছি যে তোমরা যারা মুখে শরীরই বলো তারা শরীর শব্দটাকে এটে লিখে ফেলো। তার মানে এটা বিষমী ভবন হলো আর এটা বিষমী ভবন হলো। কেন? কারণ দেখো, এখানে সমবর্ণ মানে একই রকম বর্ণ, সমবর্ণ, এটাও ল এটাও ল, কিন্তু এখানে একটা ল আছে আর একটা কি হয়ে গেছে, বাদ হয়ে গিয়ে ন হয়ে গিয়েছে। আর এখানে দেখো, এখানেও র এখানেও র, কিন্তু এখানে কি হলো, দুইটা রয়ের একটা ল হয়ে গেল। এই হলো আমাদের কি বিষমী ভবন। এবার আসো দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব মানেই হচ্ছে কি, দ্বিত্ব মানে হচ্ছে কি দুই। কেমন? দ্বিত্ব মানে কি, দ্বিত্ব সমান আমরা কি বলবো, দুই। তাইলে এই দ্বিত্ব ব্যঞ্জন মানে হচ্ছে কি ব্যঞ্জন বর্ণের ডাবলিং হবে, দুইবার বলা হবে। এরকম ক্ষেত্রে কখনো কখনো দেখা যাচ্ছে শব্দের ভিতরে কোনো একটা ব্যঞ্জনে আমরা দুইবার বলছি, অর্থাৎ এটা হয় সাধারণত শব্দের উপর যখন আমরা জোর দিতে যাই, একটু জোর বা একটু গুরুত্ব দিতে গেলে এটা হয়ে যায়, তখন হয়ে যায় কি এটা দ্বিত্ব ব্যঞ্জন। যেমন ধরুন, আমরা যখন বলবো যে আমরা সবাই মিলে মজা করব, এই শব্দটা কিন্তু সবাই যখন বলছি তখন কিন্তু মূল শব্দটা কি ছিল, সবাই। তো এখন আমরা জোর দেওয়ার জন্য সবাই না বলে কি বলে ফেললাম, সবাই। এটাই হচ্ছে কি দ্বিত্ব ব্যঞ্জন, অর্থাৎ ব বা যে কোনো একটা ব্যঞ্জন দুইবার বলা। তো আমরা দেখি, এই যে দেখো, সবাইকে যখন কি বলছি, সবাই হয়ে যাবে কি সবাই, আর এই দেখো সবাই থেকে কি হলো সবাই। আবার যেমন ধরো পাকা, যে আমটা খুব পাকা, এটাকে যখন আমরা কি বলি, পাক্কা, তাই না, পাক্কা বলি, তখন এরকম করে কিন্তু বলা হয়, এরকম করে বলা হয় বিধায় এগুলিকে কি বলছে, দ্বিত্ব ব্যঞ্জন, অর্থাৎ ব্যঞ্জনের দুইবার বলা। তো চলে গেল আমাদের দ্বিত্ব ব্যঞ্জন। এবার আসো কি ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি খেয়াল করো, ব্যঞ্জন বিকৃতির বারবার বলছি, এটা হচ্ছে কি নামকরণটা, অর্থাৎ নামকরণটার সাথেই কিন্তু মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কি এই ধ্বনি পরিবর্তনের মূল রহস্যটা। অর্থাৎ যেই নামকরণ দেখবা যে মূল শব্দ থেকে সরে গিয়ে ওই নামকরণের সাথে সম্পৃক্ত হচ্ছে। কেমন? তাহলে বিকৃত মানে হচ্ছে যেরকম থাকার কথা সেরকম না থেকে বদলে যাচ্ছে। তো ব্যঞ্জন বিকৃতির ক্ষেত্রে দেখো, কিছু কিছু শব্দ আমরা যেগুলি বলি সেগুলি দেখাচ্ছে যে মূল শব্দ আমরা যেটা বলি সেরকম ছিল না,
মূলে একটু অন্যরকম ছিল, কিন্তু আমরা দেখা যাচ্ছে অন্যরকম থেকে সরে এসে এখন মূলটা থেকে সরে এসে অন্যরকমটাই বলি অনেক ক্ষেত্রে। যেমন ধরো আমরা বলি কি, এই যে একটা মূল শব্দ ছিল কি কবাট, কেমন, এখন কিন্তু আমরা কি বলি এটাকে কপাট বলি। দেখো আমরা কিন্তু কপাট বলি, এটা যে কপাট ছিল অনেকে জানিই না, কেমন। তাহলে এই যে এখানে বটা কি হয়ে গেল, প হয়ে গেল। এটি হচ্ছে ব্যঞ্জনের পরিবর্তন, মানে ব্যঞ্জন বিকৃতি, কেমন। আবার ধরো এই যে যেটাকে আমরা এখন ধোপা বলি, এটা কিন্তু মূল শব্দ কি ছিল, ধোবা। ধোবা থেকে আমরা হচ্ছে কি ধোপা বলছি। এইভাবে তোমাদের বইয়ে আরো কিছু শব্দ দেওয়া আছে যেগুলি নাকি এরকম মূল থেকে একটু বদলে গেছে। এখানেও কিন্তু ব কি হয়েছে, প হয়েছে, কেমন, প হয়েছে। এই জন্য এটা কি ব্যঞ্জন, দুটাতেই কিন্তু ব প হলো। আরেকটা দেখো, আরেকটা আছে তোমাদের ধাইমা, কেমন, ধাইমা, এইটা থেকে কি বলে দাইমা। এই যে এই দাইমা কিন্তু তোমরা অহরহ শুনতে পাবা, নিজেরা বলো, কিন্তু এটা যে ধাইমা ছিল সেটা কিন্তু আমরা এখন জানলাম। তোমরা এখন জানলে যে এখানে কি হলো, ধটা বদলে দ হয়ে গিয়েছে, তার মানে ব্যঞ্জনের পরিবর্তন। এটার নামই হচ্ছে কি ব্যঞ্জন বিকৃতি। এবার আসো ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি শব্দের, এই যে চ্যুতি যে শব্দ, চ্যুতি শব্দের অর্থ হচ্ছে ছুটে যাওয়া, কেমন। চ্যুতি শব্দের অর্থ কি ছুটে যাওয়া বা বাদ হয়ে যাওয়া, কেমন, বাদ হয়ে যাওয়া, বাদ হয়ে যাওয়া। তাহলে এই যে ব্যঞ্জন চ্যুতি বাদ হয়ে যাবে, তো কি বাদ হবে, সেটা হচ্ছে একটা ব্যঞ্জন বাদ হয়ে যাবে। যে ব্যঞ্জন বাদ হবে, এই ব্যঞ্জন বাদ হওয়ার একটা শর্ত আছে, কেমন, সেটা হচ্ছে ওই যে বিষমী ভবনের মতন কি হবে, দুইটা একরকম বর্ণ বর্ণ থাকতে হবে। বিষমী ভবনে আমরা পেয়েছি কি, এই যে একরকম থেকে দুই রকম হবে, কিন্তু ব্যঞ্জন চ্যুতিতে কি হবে, একরকম থেকে দুই রকম হবে না, একটা একেবারে বাদই হয়ে যাবে, অর্থাৎ দুইটা একরকম থেকে একটা থাকবে আর একটা কি হবে, নাই হয়ে যাবে। তখন এটাকে কি বলা হয়, ব্যঞ্জন চ্যুতি, মানে ব্যঞ্জন ছুটে যাওয়া। যেমন দেখো আমরা উদাহরণ দিচ্ছি ব্যঞ্জন চ্যুতির। ব্যঞ্জন চ্যুতির উদাহরণে যেমন বৌদিদি, বরদাদা, এইরকম শব্দগুলিকে যখন আমরা কি বলি, বরদা বৌদি। আমি দুইটা উদাহরণই দেখাই দিচ্ছি। দেখো বৌদিদি, বৌদিদি থেকে কি বৌদি, বৌদি, বৌদি। আর এদিকে বড় দাদা থেকে বড় দাদা, বড় দাদা, এটা থেকে কি আসলো, বর্দা, কেমন, আমরা বর্দা বলি। এই যে বর্দা বলা হচ্ছে, এখানে দেখো এই যে বৌদি, কালীগুলি যে এত ঝামেলা করে। এই যে বৌদিদি দেখো এখানে দুইটা দ, কিন্তু এখানে দেখো একটা দ। আবার বড় দাদা এখানে দুইটা একরকম বর্ণ, আর এখানে কিন্তু একটা আসছে, অর্থাৎ দুইটা একরকম বর্ণ। সংখ্যাটা কিভাবে, দুইটি সমবর্ণের একটি বাদ হয়ে যাওয়া, এই যে একটি বাদ হয়ে গিয়েছে এখানে, এটাকে বলে কি তোমার ব্যঞ্জন চ্যুতি। একদম সোজা, কিন্তু তুমি যদি উদাহরণটা মনে রাখো যে ব্যঞ্জন চ্যুতি হচ্ছে বৌদিদি থেকে বৌদি, বরদাদা থেকে বরদা, তাহলে কিন্তু নিজেই এটা সংজ্ঞা কিন্তু বলতে পারবে যে এখানে কি ঘটলো, বৌদিদি ছিল হয়ে গেল বৌদি, তাহলে কি হলো, একটা ব্যঞ্জন কমে গেল। সেই একটা ব্যঞ্জনের রকমটা আবার কেমন, দুইটা একরকম থেকে একটা ছুটে গেলে তাকেই আমরা কি বলতে পারবো, ব্যঞ্জন চ্যুতি, কেমন। কাজেই কারণ এরকম ছুটে যাওয়া কিন্তু আরও আছে, সেটা একরকম ছুটবে না, অন্যরকম, সেটার আবার নামটাও হবে কি, ধ্বনির পরিবর্তনে অন্যরকম একটা নাম হবে। খেয়াল করো, যেটা আমরা অন্তর্হুতিতে পাচ্ছি এক্ষুনি, অন্তর্হুতির বেলায় কি হবে, অন্তর্হুতির বেলাও কিন্তু ছুটে যাবে। অন্তর্হুতির উদাহরণ হচ্ছে দেখো আলাহিদা থেকে কি আলাদা। আমরা যে আলাহিদা শব্দ থেকে আলাদা আসছে, এটা জেনে কি বেশ অবাক লাগছে না, মজাও কিন্তু লাগছে। আলাহিদা। আবার ফাগুন শব্দের সাথে আমরা পরিচিত, ফাগুন মাস, তো এটা কিন্তু কি ফাল্গুন, এটাও আমাদের পরিচিত শব্দ। এই যে ফাল্গুন, এই ফাল্গুন থেকে যে ফাগুন, সেটা হবে কি ছুটে যাচ্ছে কিন্তু। এই যে যখন আমরা ফাগুন বলছি, ফাগুন মাসে আগুন লাগে, কবিতাতে আমরা অনেক পাই। তাহলে দেখো ফাল্গুন আমি আলাদা করে দেখিয়েছি, যুক্ত করে না দেখে সুবিধার জন্য। তো দেখো এই যে আলাহিদার হয়ে গেল আলাদা, এখানে কি বাদ গিয়েছে, হ বাদ গিয়েছে। এখানে কিন্তু একরকম, এটার মতন একরকম ব্যঞ্জন থেকে কোনোটা বাদ যায়নি, বরং যে কোনো একটা ব্যঞ্জন শব্দের মধ্য থেকে বাদ গিয়েছে, তাই না। শব্দের মাঝখান থেকে কোনো একটা ব্যঞ্জন
কমে যাওয়া বা ছুটে যাওয়াকে বলে অন্তর্হতি। এই যে অন্তর মানে কি, ভেতর বা মাঝখান, তো এই জন্য নামকরণটা দেখো অন্তর্হতি। হতি মানে যে ছুটে যাওয়া, বাদ হয়ে যাওয়া। তাহলে এই যে ছুটে গেল কি, মাঝখান থেকে, শব্দের মাঝখান থেকে ছুটে গেল। এই যে হ ছুটে গিয়ে আলাদা, ফাল্গুনের ল ছুটে গিয়ে ফাগুন, তাই না? এইভাবে ফলাহার, তোমাদের বই আরেকটা আছে ফলাহার, ওটা থেকে আমরা কি বলি ফলার, ওখানে কিন্তু হ ছুটে গিয়েছে। তো এইভাবে শব্দের মাঝখান থেকে কোনো ব্যঞ্জন ছুটে যাওয়া বা বাদ হয়ে যাওয়াকে কি বলা হয়, অন্তর্হতি। কাজে আমরা অন্তর্হতি এর উদাহরণ কি বা কয়টা একেবারে কণ্ঠস্থ করে রাখবা, তাহলে দেখবে যে আমি বুঝিয়ে দিলাম, এটার সাথে তোমাদের নাম আর উদাহরণ মুখস্থটা চমৎকার কাজ দিবে। যখন তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে সঠিক উত্তর নির্ণয়, তখন দেখবে একদম সুন্দরভাবে মনে পড়ে যাচ্ছে, এবং তখন নৈর্ব্যক্তিকটা ভালোও লাগবে দিতে, প্র্যাকটিস করতে, প্রশ্নের উত্তর দিতে, পরীক্ষা দিতে অনেক ভালো লাগবে। কেমন? এরপর আমরা যাই কি, অভিশ্রুতি। আচ্ছা, অভিশ্রুতিটা কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন। অভিশ্রুতির সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে, এটা আমি বোঝাই দিব, কিন্তু এটা হলো একেবারে মুখস্থ রাখবে কোনটা অভিশ্রুতি। যেমন ধরো, আমি অপিনিহিতি পড়িয়েছিলাম। অপিনিহিতি কি ছিল? অপিনিহিতি বলেছিলাম যে সমস্ত অসমাপিকা ক্রিয়াগুলিকে যখন আমরা ইকার উকারগুলি আগে বলে ফেলি, তখন সেটাকে কি বলে, অপিনিহিতি বলে। যেমন মারিয়া, আমরা বললাম মাইরা, তাই না? মাইরা। এই যে ইকারটা, এই ইকারটা রয়ের কি ছিল, পরে ছিল, কিন্তু দেখো আমরা রয়ের আগে রুশি ই দিয়ে নিয়ে আসছি, মাইরা। এটাকে যখন আমরা চলিত রূপে বলি মেরে, তখন এই অংশটুকু হচ্ছে তোমার কি, অভিশ্রুতি। অর্থাৎ আমাদের যে ঘরোয়া অংশ, যেটা ঘরোয়াভাবে যেটা আমরা বলি সাধারণ কথাবার্তায় নিজেদের আপনজনদের ভিতরে সাধুরূপ থেকে যে রূপটা আনি, এটা হচ্ছে অপিনিহিতি। মাইরা, কাইরা, ধৈরা, সৈরা, এরকম আমরা অপিনিহিতির আগের ক্লাসে কিন্তু পড়িয়েছি তোমাদের, যে শব্দের পরের ইকার আর উকার আগে উচ্চারিত হওয়াকে বলে অপিনিহিতি। আর এই যে অপিনিহিতির ফলে যে স্বরটা আসলো, অপিনিহিতির ফলে এই রয়ের পরের স্বরটা আগে চলে আসলো, এই আগে এসে কি করে, এই আকারকে কিন্তু আবার পরিবর্তন করে একার বানিয়েছে, এবং এই যে পরের যে আকারটা থাকে এটাকেও আবার পরিবর্তন করে কি একার বানিয়ে দিচ্ছে। তো এই যে অপিনিহিতির ফলে যেই পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটা কি করে পরবর্তীতে আরও দুইটা পরিবর্তন নিয়ে আসে। সেই আরও দুইটা পরিবর্তনের ফলস্বরূপ আমরা কি পাচ্ছি, মেরে। এরকম করে দেখো, ধরিয়া ধৈরা ধরে, করিয়া কইরা করে, সরিয়া সইরা, সরি, এখানে আমরা কি দিব, ধরিয়া, সব কিন্তু অসমাপিকা ক্রিয়া আর কি সাধুরূপ থাকবে মূল শব্দটা। কেমন? ধরিয়া, ধৈরা, ধৈরা কি ধরে। এই যে এইভাবে যখনই আমরা যেটা চলিত রূপে মার্জিত উচ্চারণ, প্রত্যেকটা এই জিনিসটা, শেষেরটা হচ্ছে তোমার কি, অভিশ্রুতির উদাহরণ। শেষেরটা হচ্ছে তোমার কি, অভিশ্রুতির উদাহরণ। তাহলে আমরা কি পেলাম, এটার সংখ্যাটা তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে, যে বিপর্যস্ত স্বরধ্বনি পরবর্তী স্বরের সাথে মিলে গিয়ে সেই অনুযায়ী পূর্ববর্তী স্বরের পরিবর্তনকে বলে অভিশ্রুতি। আর আমি কি বললাম, বিপর্যস্ত স্বরধ্বনি মানেই হচ্ছে অপিনিহিতির ফলে যে পরের ইকার উকার আগে আসে, সেটাই কিন্তু তোমাদের সংজ্ঞায় কি বলেছে, বিপর্যস্ত স্বরধ্বনি। শুধু এটুক বলে কিন্তু বুঝবে না, তাই কিন্তু আমি একদম পরিষ্কার করে কি বুঝিয়ে দিলাম, যে বিপর্যস্ত স্বরধ্বনি মানেই হচ্ছে অপিনিহিতির ফলে যেই স্বরটা আগে উচ্চারিত হচ্ছে সেটা, সেই স্বরটা যা যা পরিবর্তন করে করে পরে যেই লাস্টে যেই পরিবর্তিত রূপটা নিয়ে আসছে শব্দের, সেটাই হচ্ছে কি, অভিশ্রুতি। তাহলে অপিনিহিত আর অভিশ্রুতি সবসময় কি পাশাপাশি রেখে মনে রাখবে। উদাহরণটার মধ্যেটা যে অপিনিহিতি, শেষেরটা যে অভিশ্রুতি, এটা মনে রাখলে ইনশাল্লাহ একদমই ভুল হবে না। তাহলে দেখো, আমরা যে এখানে তিনটা জিনিস পড়লাম, কয়টা জিনিস, পাঁচটা জিনিস আজকে পড়লাম। এই পাঁচটা জিনিসের তোমরা উদাহরণ মনে রাখবা। বিষমীভবন হবে একরকম থেকে দুই রকম হয়ে যাওয়া, দ্বিত্ব ব্যঞ্জন হবে একই ব্যঞ্জনের ডাবলিং বা দুইবার উচ্চারণ, ব্যঞ্জন বিকৃত হবে একরকম ব্যঞ্জনের কোনো একটা আরেক রকম হয়ে যাওয়া। কেমন? আর পার্থক্যগুলি খেয়াল করবেন। আর ব্যঞ্জন চ্যুতি হচ্ছে একই রকম ব্যঞ্জনের একটা বাতিল হয়ে যাওয়া। অন্তর্ভুক্তি হচ্ছে শব্দের মাঝখান থেকে কোনো একটা ব্যঞ্জন সরে যাওয়া।
বাতিল হয়ে যাওয়া। আর অভিশ্রুতি হচ্ছে কি অপিনিহিতির ফলে আগত স্বর বা বিপর্যস্ত স্বর পরিবর্তিত হয়ে পরবর্তী স্বরকে পরিবর্তন করে শব্দের যে রূপ পার্থক্যটা ঘটে সেই পরিবর্তিত অবস্থাটাকে বলে অভিশ্রুতি। তো কাজেই অর্থাৎ প্রতিটা ধ্বনির পরিবর্তনের মূল যে কথা, মূল যে বিষয়টা, সেটা মাথায় রেখে রেখে উদাহরণটা মনে রাখলে ইনশাল্লাহ কি তোমরা একদম ভুলবে না। তখন দেখবে যে ধ্বনির পরিবর্তন চমৎকার মজা, অঙ্কের মতন মজার একটা বিষয়। যে আমরা কিন্তু অঙ্ক যারা বুঝবে তাদের কাছে কিন্তু অঙ্কের যে মজার বিষয় কোনোটাই মনে হবে না। ঠিক এরকম তুমি যদি বাংলাটা ভালো বোঝো, বাংলাটাই সবচেয়ে মজার বিষয় মনে হবে। আসলে এটা হচ্ছে কি, যে যেটা ভালো বুঝবে তখন কিন্তু তার সেটা করতে ভালো লাগবে, তখন সেটা থেকে সে আনন্দ পাবে। তো কাজেই তোমাদেরও উচিত কি হবে, যে যে বিষয়গুলো তোমাদের আনন্দ লাগে না, ভালো লাগে না, বোর লাগে, বুঝতে হবে ওই বিষয় তুমি অনেক কম বোঝো। কাজেই ওই বিষয়ের মধ্যে তোমাকে কি মন প্রাণ ঢেলে দিতে হবে, তোমাকে আরও বেশি অধ্যবসায়ী হতে হবে, যাতে ওই বিষয়টা কেন কঠিন থাকবে, কেন আমি যদি 4টা বুঝি তাহলে একটা বিষয় কেন আমার কাছে খারাপ লাগবে বা কঠিন লাগবে। হ্যাঁ, অনেক সোজা না লাগতে পারে, অনেক সব বোঝার পরেও দু একটা বিষয় কি হতে পারে একটু বেশি ভালো লাগতে পারে, কোনটা কম ভালো লাগতে পারে, সেটা কিন্তু আবার অন্য জিনিস। কিন্তু একেবারেই ভালো লাগবে না যখন, তখন বুঝতে হবে আসলে এটা তুমি কম বোঝো। কাজে সেই ক্ষেত্রেও তোমাকে কাজ করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের কিন্তু এই ধ্বনি পরিবর্তনের অংশ আর 2টা বাকি রইল। সেই 2টা হচ্ছে কি, একটা হচ্ছে স্বরসংগতি আর একটা হচ্ছে সমীভবন। এই 2টা বাকি রাখলাম এই জন্য, কারণ এই 2টাতেই একটা ক্লাস কভার হবে। এই জন্য এখানে আর আমরা ক্লাসটা বড় করলাম না, কথা বাড়ালাম না। তোমরা আশা করি আগামী ক্লাস আসা পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং তোমাদের পড়াশোনার প্রস্তুতি সুন্দর করে নিবে। ধন্যবাদ।